যে কোনো দেশের একটা সরকার যখন বিদেশের সাথে কোনো চুক্তি করতে যায়, একটা প্রাইমারি কনভারসেশন অর প্রাইমারি কোয়ালিফিকেশন অফ দ্যাট গভর্নমেন্ট ইজ দ্যাট গভর্নমেন্ট হ্যাজ এ ম্যান্ডেট বাই দ্য পিপল। অর্থাৎ জনগণের ম্যান্ডেট আছে ওই সরকারের প্রতি। এই কথাটাকে যদি আমরা বিবেচনা করি, বর্তমানে যেই খাটাস সংসদ বা গরুর খোয়ার নামে যেই সংসদ আছে বাংলাদেশে এবং যেই সরকার আছে, আমি এই কথাটা নিয়ে লম্বা কোনো উত্তর আপনার কাছ থেকে আশা করব না। আপনি মনে করেন কিনা এই সরকার প্রধান বা এই সরকারের উপরে জনগণের কোনো আস্থা বা ম্যান্ডেট সরকার জনগণ তাদেরকে দিয়েছে কিনা? আমি আপনাকে পাল্টা কোশ্চেন করব, এই পার্লামেন্ট কত পার্সেন্ট জনগণের ভোটে নির্বাচিত পার্লামেন্ট? জনগণের যদি 2 থেকে 3% কথা বলা হয়েছে, না 13% জনগণ। 13% of the casting vote. কাস্টিং ভোটের কাস্টিং ভোট না, পুরো জনগোষ্ঠীর যে ভোটার তালিকা আছে তার মধ্যে 13% জনগণ ভোট দিতে গেছে। এই 13% জনগণের মধ্যে তাদের বানানো ডামি প্রার্থী অমুক তমুক দিয়ে হয়তো এই সরকার 10-11% পেয়েছে। এখন এই 10-11% জনগণের দ্বারা, তাও তাদের আওয়ামী লীগ অথবা ভারতীয় দালাল গোষ্ঠী অথবা পাতানো তাদের লোকজন, তো এই পার্লামেন্টকে আমরা জনগণের পার্লামেন্ট বা বাংলাদেশের পার্লামেন্ট হিসেবে কখনোই বলতে পারি না। যারা বলে তারা নিজেদের সাথে আসলে ভণ্ডামি করে, অন্য কিছু না। এই ধরনের একটা পার্লামেন্ট, এই ধরনের একটা সরকারের কোন ম্যান্ডেট আছে কিনা বাংলাদেশ বিষয় বিদেশের সাথে? ম্যান্ডেট তো অনেক দূরের বিষয়, এগুলো তো ধৃষ্টতা। আপনাকে এখানে আমরা এই যে ম্যান্ডেট করতেছি, এটা আমাদের করা সাজে না। কেন সাজে না? পুরো জিনিসটা এই জিনিসটাই করে দিয়েছে ইন্ডিয়া। ইন্ডিয়া গত 20 বছরে বাংলাদেশের পলিটিক্সটাকে এমন পর্যায়ে নিয়ে গেছে যেন তাদের গোলামের বাচ্চা গোলামগুলা যেন বাংলাদেশে প্রতিবার যেন বসতে পারে এবং তারা তাদের স্বার্থ রক্ষা করে। এখানে জনগণ, আমাদের এই 18-20 কোটি জনগণের স্বার্থ তো কোথাও নাই। আমাদের 18-20 কোটি জনগণের স্বার্থ তো কেউই দেখে না, সরকারি দল দেখে না, বিরোধী দল দেখে না। কারণ বিরোধী দল যদি দেখতো তাহলে তারা পরিষ্কার চিত্রটা জনগণের সামনে তুলে ধরতো। আমরা বিরোধী দলের কাছেও সেটা পাচ্ছি না। তো সেক্ষেত্রে এই পার্লামেন্টের তো দূরের কথা, এই গভর্নমেন্টেরই তো কোনো বৈধতা নেই। এরা জবরদস্তি মূলক ভাবে ভারতের চক্রান্তে এরা ক্ষমতায় বসে আছে ভারতের স্বার্থ রক্ষার জন্য। এখানে জনগণের স্বার্থ, আমাদের জাতীয় স্বার্থ, এই প্রশ্নগুলো তো অবান্তর। এটা পরিপূর্ণভাবে তারা বসেছে, যে কোনো ভাবে হোক তারা সাইন করে যাবে এবং ভারতের স্বার্থকে রক্ষা করবে এবং ভারত তার শক্তি দিয়ে সেইগুলা বাস্তবায়ন করবে। এখানে আমাদের দেশপ্রেমিকদের তো কোনো কিছু দেখতেছি না, এটা লজ্জাজনক বিষয়। যারা পলিটিক্স করে তাদের জন্য লজ্জাজনক বিষয়। আপনাকে একটা বিষয় আমি বলি, 2017 সালের 8ই এপ্রিল একটা প্রতিরক্ষা এমওইউ স্বাক্ষর করেছে। এই প্রতিরক্ষা এমওইউ স্বাক্ষর করার সময়, এই স্বাক্ষরের আগে যে কোনো দেশের একটা প্রোটোকল কি, আপনি আইরিশ সিটিজেন অথবা ব্রিটিশ সিটিজেন, আমি আমেরিকান সিটিজেন, আমি আমেরিকার কথা বলি। আমেরিকা যদি কোনো দেশের সাথে প্রতিরক্ষা বিষয়ক কোনো চুক্তি করে, অর্থনৈতিক কোনো চুক্তি করে, বাণিজ্য বিষয়ক কোনো চুক্তি করে, সেক্ষেত্রে এখানকার প্রোটোকল কি? এখানকার প্রোটোকল হলো তারা একটা চুক্তি ড্রাফট করার পরে সংসদে, হাউস অফ রিপ্রেজেন্টেটিভ মিন্স কংগ্রেসে পাঠায়, এবং কংগ্রেসে কাদেরকে পাঠায়? বাণিজ্য বিষয়ক কমিটি তাদের কাছে পাঠায়। তারপরে যে বিষয়, প্রতিরক্ষা বিষয়ক হইলে প্রতিরক্ষা কমিটি, বাণিজ্য বিষয়ক হইলে বাণিজ্য কমিটি, শিক্ষা বিষয়ক হইলে শিক্ষা কমিটি, এসব কমিটির কাছে পাঠায়। এবং সেম জিনিসটাই আবার তারা সিনেটে ওই কমিটিতে পাঠায়, এবং সেম জিনিসটাই হোয়াইট হাউসে প্রেসিডেন্টের একটা অ্যাডভাইজারি কমিটি আছে এক একটা বিষয়ের উপরে, ওই কমিটির কাছে পাঠায়। তারপরে সেম জিনিসগুলো একটা স্কলার গ্রুপ আছে, স্টাডি গ্রুপ, ওই স্টাডি গ্রুপকে পাঠায়, ইন্ডিপেন্ডেন্ট স্টাডি গ্রুপ তাদেরকে পাঠায়। তারা সবাই এটার উপরে রিসার্চ করে। রিসার্চ করার পরে প্রেসিডেন্টকে তারা রিকমেন্ড করে যে আপনি এটা করতে পারেন। ধরেন 3টা রিকমেন্ড করলো, ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড চয়েস।
এই রিকমেন্ডেশনের উপরে একজন সিটিং প্রেসিডেন্ট সিদ্ধান্ত নেয়। এখন ওই সিদ্ধান্তটা কিন্তু প্রেসিডেন্টের না, সিদ্ধান্তটা জনপ্রতিনিধিদের, ওই জনপ্রতিনিধিদের যারা জনগণের দ্বারা প্রত্যক্ষ ভোটে নির্বাচিত এবং স্টাডি গ্রুপ যারা, তারা হাইলি কোয়ালিফাইড ইন এডুকেশন উইথ এক্সপেরিয়েন্স, তারা রিকমেন্ড করার পরে তারা এই রিকমেন্ডেশন গুলা হোয়াইট হাউসে পাঠায় এবং হোয়াইট হাউস এটা সিদ্ধান্ত নেয়। হাউস অফ কমন্স, ব্রিটিশ পার্লামেন্ট এবং আইরিশ পার্লামেন্টেও তাদের সিস্টেমটা আমি যতটুকু লেখাপড়া করেছি একই সিস্টেম তারা ফলো করে। এখানে প্রেসিডেন্টকে পাঠায়, ওখানে প্রধানমন্ত্রীকে পাঠায়, হাউস অফ লর্ডসে পাঠায়, তারপর আপনার বিভিন্ন অর্গানাইজেশনে পাঠায় তাদের ইসের জন্য, তারপর ভ্যাটিং করে, তারপর আবার পিপলকে পাঠায় যে তোমাদের কোনো রিকমেন্ডেশন আছে কিনা। পিপল কিন্তু এই আইনটা দেওয়ার আগে, তারপর সবচেয়ে বড় কথা তাৎক্ষণিকভাবে যে আইনগুলো এখানে তৈরি হয় সেগুলো হচ্ছে শর্ট টার্ম বেসিসে ধরেন হয়, কিন্তু লং টার্ম তাদের মেয়াদের চেয়ে উপরে যদি হয় সেটা গণভোটে দিতে হয়। আচ্ছা, এখন শেখ মহিউদ্দিন আহমেদ বাংলাদেশের উপরে থেকে প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যন্ত অঞ্চলে, বাংলাদেশের প্রত্যেকটা বন্দর, স্থলবন্দর, নৌবন্দর, বিমানবন্দর, প্রত্যেকটা বন্দরে ভারতকে অ্যাক্সেস দেওয়া হয়েছে এবং বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর অধীনস্থ এবং সংসদে প্রতিরক্ষা বিষয়ক একটা কমিটি আছে যেটা হলো ঠুটো জগন্নাথ মূর্খদের সমাহার। সেখানে ওই কমিটিতে এক্স আর্মি পার্সোনেল নাই। ভাই ওই কমিটিতে আমি যেখানে আমেরিকা এবং ইউরোপের কমিটির কথা বলছি, হাইলি এক্সপার্ট, এডুকেটেড এন্ড এক্সপেরিয়েন্স, বাংলাদেশের প্রতিরক্ষা বিষয়ক কমিটিতে চেয়ারম্যান করা হয়েছে মিরপুরের চোরাকারবারি, অশিক্ষিত মানুষের কিডন্যাপার, ধর্ষণকারী এমডি ইলিয়াস উদ্দিন মোল্লা, যে সনি সিনেমার আশেপাশে লোকজনদেরকে কিডন্যাপ করে, ভুয়া বিজনেস কইরা আগুন জ্বালায়, লেখাপড়া জানে না। এই ইলিয়াস মোল্লাকে বানানো হয়েছে বাংলাদেশের প্রতিরক্ষা কমিটির চেয়ারম্যান এবং ভারতীয় নাগরিক হাসিনা শেখ, ভারতীয় নাগরিক শেখ হেলাল এবং তাদের সাথে যোগ করা হয়েছে আরো কয়েকজন ভারতীয় দালাল এবং অশিক্ষিত, খাঁটি বাংলায় আমি যদি তাদেরকে অবহিত করি তারা গান্ডু। একজনের নাম শেখ সালাউদ্দিন মিয়াজি। এই কুত্তার বাচ্চা গর্বের সাথে বলে আমি ভারতের কোন অনিষ্ট বাংলাদেশে হতে দেব না। তারপরে আছে এমডি মুজিবুর রহমান মজনু প্রতিরক্ষা কমিটিতে, রিজওয়ান আহমেদ তৌফিক, আব্দুল হাফিজ মল্লিক, ফরিদা আক্তার। আপনি যদি পার্লামেন্টারি লাইব্রেরিতে যান, তাদের যে গভর্নমেন্টের যে সিস্টেম, ওখানে দেখবেন অনেকের অ্যাড্রেসই নেই। ওকে, অ্যাড্রেসের জায়গায় খালি, প্রফেশন নাই। ওকে, তো এখন এই লোকগুলোকে যদি পার্লামেন্টের, বাংলাদেশের পার্লামেন্টে প্রতিরক্ষা কমিটির মধ্যে তাদেরকে স্থান দেওয়া হয়, ইতিপূর্বে মমতাজের মতো নর্তকীকে ঢুকানো হয়েছে, ইতিপূর্বে কোন শিক্ষিত, দূরদর্শী, অভিজ্ঞ কোন মানুষকে না প্রতিরক্ষা কমিটিতে ঢুকানো হয়েছে, না বাণিজ্য কমিটিতে ঢুকানো হয়েছে, না কোনো কমিটিতে ঢুকানো হয়েছে। এখন আমার মনে হয় কমিটিতে এই ধরনের কুত্তার বাচ্চাদের ঢুকানোর একমাত্র কারণ হাসিনা কারো মতামতের ধার ধারে না, ভারত তাকে আদেশ দেয় এবং হাসিনা ওটা স্বাক্ষর করে, অথবা হাসিনা সংসদে বা সচিবদের বলে দেয় স্বাক্ষর করে দাও। আপনার কি মনে হয় এটাই একমাত্র কারণ যার জন্য ইলিয়াস মোল্লার মতো কুত্তার বাচ্চাদের অথবা অযোগ্য অথর্ব পঙ্গু লোকজনদেরকে সব কমিটিতে, প্রতিরক্ষা কমিটির মতো এত বড় ইম্পর্টেন্ট একটা কমিটিতে এদেরকে বসানো হয়েছে? আপনি কি মনে করেন? যে পার্লামেন্টারি কোনো ইম্পর্টেন্সই নাই, সেখানে প্রতিরক্ষা কমিটি নিয়ে আমরা চিন্তা করলে লাভ হবে? তো সবই তো
ভারতের ইচ্ছায় হচ্ছে, কাকে কোন জায়গায় বসাতে হবে তা ভারতের ইচ্ছা হচ্ছে। ইভেন আপনাকে একটা নতুন তথ্য দেই, বাংলাদেশ সচিবালয়ে একটা কোর কমিটি আছে সংখ্যালঘুদের দ্বারা, এবং সেখানে সচিবালয়ের বাইরেরও লোকজন, কিছু পত্রিকার লোকজন এখানে কমিটির মেম্বার। তারা নির্ধারণ করে কাকে কোন জায়গায় কোথায় পোস্টিং করা হবে, এবং সেইভাবে তারা ইন্ডিয়ান হাইকমিশনে দেয়, ইন্ডিয়ান হাইকমিশন থেকে সেভাবে সংস্থাপনে আদেশ আসে। সো আপনি এই দেশটাকে আর বাংলাদেশ মনে করে বা একটি সার্বভৌম দেশ মনে করে আমাদের অবস্থানে আমরা চিল্লাপাল্লা করব, এই অবস্থা নাই। এখন আমাদের হয় আমরা লড়াই করতে হবে, আমরা এইটার পিছনে মানে সর্বাত্মক ভাবে লড়াই করতে হবে, নতুবা এটাকে ভারতের কাছে ছেড়ে দিতে হবে, চুপচাপ চলে যেতে হবে। এর বাইরে